নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি অযোধ্যায় রাম মন্দির ছাড়াও সাইট সিনে আর কি দেখবেন বা ঘুরবেন সেই গল্প। অযোধ্যায় রাম মন্দির ছাড়াও প্রধান আরেকটি যে মন্দিরের কথা বিশেষভাবে উল্লেখ্য সেটি হচ্ছে হনুমানগড়ি মন্দির। এই হনুমানগড়ি মন্দিরটি একটি টিলার উপরে অবস্থিত। রাম মন্দির থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে হেঁটে যাওয়া যায় এবং খুবই ফেমাস। পৌরাণিক কাহিনী মতে রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে ফিরেছিলেন অযোধ্যায়, তখন হনুমানজিকেও সাথে করে নিয়ে এসেছিলেন এবং হনুমানজিকে অযোধ্যার রক্ষক হিসাবে নিয়োগ করেছিলেন। এই হনুমানগড়িতেই তিনি নাকি একটি গুহার মধ্যে থাকতেন আর অযোধ্যাকে রক্ষা করতেন। সেই জন্য ভক্তেরা অযোধ্যা ঘুরতে আসলে অবশ্যই হনুমানগড়িতে একবার করে প্রণাম করতে আসেন। আর এমনিতেই তো আপনারা জানেন উত্তর ভারতীয়দের কাছে হনুমানজির প্রবল দাপট। সেখানে তো তিনি কখনো কখনো রামকেও ছাপিয়ে গেছেন। সেই জন্য হনুমানজির মন্দিরে ভিড় সবসময় লেগেই থাকে। এর আগের বার যখন অযোধ্যায় এসেছিলাম তখন এই বেশি ভিড়ের কারণেই হনুমানগড়ি দর্শন করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু আজকে যেহেতু আমাদের অনেকটা সময় আছে সেই জন্য আমরা হনুমানগড়ি দর্শন করে আসি। চলুন। হনুমানগড়ি মন্দির হেঁটে হেঁটেই আসা যায় রাম মন্দির থেকে, এবং এখানে যেহেতু টিলার উপরে মন্দিরটি দুর্গের মতন ভাবে অবস্থিত, তাই অনেকগুলি সিঁড়ি ভেঙে উঠতে হয়। আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি। দেখতেই পাচ্ছেন কি ভীষণ ভিড়। কাতারে কাতারে মানুষ আসছেন হনুমানগড়ি দর্শন করার জন্য, এবং জায়গাটি যেহেতু অনেক ছোট, অনেকটা উপরে, সেই জন্য হয়তো ভিড়টা আরও অনেক বেশি। এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে বাঁকলেই মূল মন্দিরটি পাওয়া যায়। মন্দিরটি এমনভাবে তৈরি করা রয়েছে, চারপাশে একদম প্রাচীর বেষ্টিত। বাইরে থেকে কিন্তু সেভাবে দেখাই যায় না যে আমরা কোথায় পুজো দিতে যাচ্ছি। এটি অযোধ্যার এবং উত্তর ভারতেরও একটি অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত হনুমানজির মন্দির। প্রচুর ভিড়, তবে পুজো কিন্তু দেয়া যাচ্ছে। যে যাই নিয়ে আসছেন পুজোর জন্য একদম সামনে নিয়ে গেলে পরে ওখানে যারা পুরোহিত রয়েছেন তারা কিন্তু পুজো দিয়ে দিচ্ছেন। এইটি হচ্ছে মূল মন্দির। বেশ বড় একটি ঘণ্টা রাখা রয়েছে, মাঝখানে রয়েছে হনুমানজির একটি মূর্তি এবং হনুমানজির পিছনে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা দেবীর মূর্তি। এই যে এরকম দেখতে ছোট্ট হনুমানজির মূর্তিটি, আর তার পাশে ভারী ভারী অনেকগুলি গদা দেয়া রয়েছে। আমরাও মিষ্টি নিয়ে গেছিলাম, সেটি প্রভুকে উৎসর্গ করলাম। কয়েক সেকেন্ডই মাত্র দাঁড়ানো যাচ্ছে, আবার খানিকটা পিছিয়ে এসেও ভালোভাবে দর্শন করা যাচ্ছে যারা দর্শন করতে চাইছেন। প্রচুর মানুষ আসছেন, কিন্তু খুব একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু নেই। ভিড়ের জন্য যেটুকু ঠেলাঠেলি থাকে সেটুকু তো থাকবেই। এরপর আমরা পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। ওই যে দূরে লাল মন্দিরটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে হনুমানগড়ি মন্দির। এখান থেকে আমরা হেঁটে হেঁটেই দেখে নেব এই পাশেই একটি পার্ক আছে এই মন্দিরটির পাশে, এই পার্কটি, এবং সেখান থেকে চলে যাব হেঁটে হেঁটে দশরথ মহল, দশরথের যে রাজপ্রাসাদ ছিল সেই জায়গাটিতে। একদম সামনেই, পুরো পায়ে হাঁটা ডিস্টেন্সে। এই যে এই সামনের যে বিল্ডিংটি দেখছেন এটিকে দশরথ মহল বলা হয়। আদৌ দশরথের বাড়ি ওখানে ছিল কিনা তার কোনো ঐতিহাসিক প্রামাণ্য দলিল কিছু নেই, কিন্তু এটিকে তৈরি করে রাখা হয়েছে। যারা অযোধ্যায় আসেন তারা তো রামায়ণটা পড়ে আসেন বা রাম সম্পর্কে জেনেই আসেন, তাদের ভালো লাগে দেখতে যে কোথায় অযোধ্যায় দশরথের মহল ছিল, কোথায় রামচন্দ্র জন্মেছিলেন, সেগুলি দেখতে পেলে। তো এই জায়গাটিকে দশরথ মহল হিসাবে গণ্য করা হয়, এবং হাজার হাজার মানুষ এখানেও আসছেন এটি ঘুরে দেখার জন্য। আমরাও তাদের সঙ্গী হলাম। যেমন কোনো প্রাসাদে ঢুকতে গেলে বিশাল বড় দরজা গেটের সামনে পড়তে হয়, সেরকমভাবেই প্রথমটা যেতে হলো। তারপর ভেতরে গিয়ে রয়েছে কিছু বাড়ি এবং একটি মন্দির। এখানেও রামের একটি মন্দির রয়েছে, এবং দশরথ, মা কৌশল্যা, অন্যান্য রানীদেরও মূর্তি তৈরি করা রয়েছে। রয়েছে গৌশালা এবং সাধু নিবাস।
এই যে এই বাইরের অংশটিতে এখানে জুতো চপ্পল রেখে দিয়ে ভেতরে ঢুকতে হবে। ছোট ছোট অনেকগুলি মন্দির রয়েছে এই চত্বরে, সেগুলিও ঘুরে ঘুরে দেখে নেওয়া যায়। মূল মন্দিরটি খুব বড় নয়, কিন্তু তবুও বেশ ভালো সাজানো গোছানো, দর্শকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। দেখুন কি ভীষণ ভিড় হয়েছে, আর আমরা ভাবছিলাম গরমকালে যাব কিনা আদৌ। এই যে এরকম দেখতে মন্দিরটি, যেখানে শ্রীরাম পুরো পরিবার সহিত বিরাজমান, তাদের বাবা মা সবাইকে নিয়ে। যেহেতু এটি রামচন্দ্রের জন্মভূমি, তাই এখানে সব জায়গাতেই রামকে লালা হিসাবে পুজো করা হয়, বা শিশু বাচ্চা হিসাবে। রাম লালার ওই জন্য অনেকগুলি মূর্তি রয়েছে, যে কোনো মন্দিরে গেলেই দেখতে পাওয়া যায়। ছোট্ট গোপাল মূর্তি রামলালা। প্রাচীন সাধু একজন, মন্দিরের মহান্ত হয়তো। দশরথ মহল দেখে আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা যাব সরজু নদীর ঘাটে। এখান থেকে হেঁটে হেঁটেই মোটামুটি যাওয়া যায়, কিন্তু 1.5 কিলোমিটার মতন রাস্তা। তো আমরা প্রথমটা ঠিক করেছিলাম হেঁটে হেঁটে যাব, তারপর আর কেউ হাঁটতে পারছিল না বলে টোটো নিয়ে নেওয়া হয়েছিল। মাত্র 10 টাকা করে টোটোর ভাড়া। আপনারা টোটো করেও চলে যেতে পারেন, যে জায়গাটি লতা মঙ্গেশকর চক নামে এখন বিখ্যাত। ওই দশরথ মহল বা হনুমানগড়ি থেকে বড় রাস্তায় আসলেই টোটো পাওয়া যাবে, এবং সেখান থেকে এই চকটি হচ্ছে লতা মঙ্গেশকর চক। খুব সুন্দর একটি বীণা রয়েছে স্ট্যাচু হিসাবে, এবং নাম দেয়া হয়েছে লতা মঙ্গেশকর চক। আমাদেরকে অনেকটা দূরেই টোটো নামিয়ে দিয়েছিল, একদম চকটাতেই, কিন্তু ওখানে না নেমে বাঁদিকে যে রাস্তাটি সরজু ব্রিজের দিকে চলে গেছে, ওই দিকে এগিয়ে গিয়ে ব্রিজটার কাছে গেলে বরং ভালো। ওখান থেকে এই ঘাটগুলি খুব কাছে পাওয়া যায়। আমাদেরকে একটু হাঁটতে হলো 200 মিটার। আর এখনও এই জায়গাটি সাজানোর কাজ চলছে, খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে সরজু নদীর তীরের এই ঘাটটিকে। হয়তো আরো বছরখানেক লাগবে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ঠিক হরিদ্বারের একটা অনুভূতি আপনি এখানে আসলে পরে পাবেন। হরিদ্বারে যেরকম গঙ্গার জলটিকে ওই ব্রহ্মকুণ্ডর সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কৃত্রিমভাবে, এখানেও কিন্তু সরজু জলটিকে কৃত্রিমভাবেই নিয়ে যাওয়া হয়েছে। দেখলে মনে হবে নদী বয়ে যাচ্ছে, কিন্তু এটি একটি ক্যানেলের মতন। আসল নদীটি কিন্তু এটি নয়, নদীর থেকেই বেরিয়ে আসা একটি শাখা। আর ওই জায়গাটি থেকে উঠে ডান দিকে খানিকটা এগিয়ে গেলে এরকম বাঁধানো ঘাট আছে, এখান থেকে এই যে আসল নদীটি দেখা যাচ্ছে। আর নিচে ওই যে বেদিগুলি দেখছেন, ওখানে সরজুর আরতি হয়, সন্ধ্যা আরতি। সূর্য একদমই ঢলে পড়েছে পশ্চিম দিগন্তে। নদীর জলের উপর কি সুন্দর মায়াময় পরিবেশ তৈরি করেছে। বহু মানুষ এখানেও আসছেন, ঘুরছেন, বোটিং করছেন। জীবনে প্রথমবার কিন্তু আমিও সরজু নদী দেখলাম। শুধু রামায়ণে পড়েছি, গল্পে পড়েছি যে সরজু নদীর তীরে অযোধ্যা নগরী গড়ে উঠেছিল। আধুনিকতার সাথে সাথে আমরা এরকম বাস ব্রিজ বানিয়ে নিয়েছি সরজুর উপর দিয়ে। আগে হয়তো নৌকো করেই পারাপার করতে হতো। এই সরজু পার করেই রাম চলে গেছিলেন বনবাসে। বহু মানুষ ঘুরতে এসেছেন। বেশ চওড়া নদী, কিন্তু মাঝে মাঝে চর পড়ে গেছে, দেখে অনেকটা আমার দামোদরের কথা মনে পড়ছিল। ওই দূরে যে দেখা যাচ্ছে, ওই বাঁ দিক থেকেই ক্যানেলের মতন জলধারাটি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এখানে কাজ চলছে, খুব সুন্দর করে ঘাটগুলিকে বাঁধানো হচ্ছে।
চলুন এই রাস্তাটি দিয়ে আমি আবার ফিরে যাব বন্ধুদের কাছে, ওই যেখানে ঘাট বাঁধানো আছে সেই জায়গাটিতে। বিকেলবেলাটা কাটানোর জন্য স্থানীয় মানুষদেরও বেশ সুন্দর একটি জায়গা কিন্তু এখানে। নদীর পাড়ে পাড়ে অনেক মন্দির, এই পাড়টা ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা এখানে বসতে পারেন। এখানেও নদীতে ওই প্রদীপ ভাসানোর ব্যাপার রয়েছে, সন্ধ্যা হয়ে গেলে এখানেও অনেকে প্রদীপ ভাসাচ্ছে দেখছি। ব্যাস, তারপর যথারীতি ছবি তোলা, রিল বানানো এগুলিতে চলবেই, ঘুরতে যাওয়ার এক একটি অঙ্গ এটা। আমরাও প্রত্যেকে ছবি তুলে নিলাম, যে যার ইচ্ছা মতো আশা মিটিয়ে রিল বানিয়ে নিলাম। এবার ফেরার পালা। সরজুর জল একটু মাথায় ছিটিয়ে নিই, আবার কবে আসা হবে জানি না, আশা করছি আবার আসবো। চলুন, আবার আমরা উঠে পড়েছি ফিরতি টোটোতে। এবার আমরা আবার যাব স্টেশন থেকে 7:53 জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরবো। জম্মু তাওয়াই এক্সপ্রেস এখানে আজকে চাপলে আগামীকাল গিয়ে কলকাতা স্টেশনে পৌঁছে যাবে। ট্রেন দেখলাম একটু লেট আছে, প্রায় 2 ঘন্টা মতো, তো আমরা স্টেশনের বাইরে গিয়ে আগে খাওয়া দাওয়া করে নেব, তারপর পৌঁছে যাব স্টেশনে। আমাদের সবারই রিজার্ভেশন করা আছে। জম্মু তাওয়াই কিন্তু ভালো ট্রেন, রোজকার ট্রেন, যদিও ভিড় অনেক বেশি হয়, কিন্তু খারাপ না। সরজুর ঘাট থেকে 20 টাকা করে টোটো ভাড়া। খুব ভালো কাটলো আমাদের এবারের অযোধ্যা ভ্রমণটা। বারাণসী আর অযোধ্যা একসাথে আপনারাও করতে পারেন। পরের ভিডিওতে আমি বলবো এই টোটাল ট্যুরটাতে কীরকম খরচ হলো সেই সম্পর্কে। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।